হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিও গাইডেন্স। সবাইকে স্বাগত জানাই এবং শুভ সন্ধ্যা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমার জন্য নিয়ে আসছি শিল্পর 2 নম্বর ক্লাস। এর আগে আমি যে ক্লাসটা নেওয়া হয়েছে শিল্প থেকে, তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নাও এবং প্লেলিস্টও পেয়ে যাবে এবং আমার যে ডেসক্রিপশন লিঙ্ক এই ভিডিওর সেখানেও তোমরা পেয়ে যাবে। তো আজকে আমি শিল্পর যে পড়াবো সেটা হচ্ছে কি না, থিওরি অফ ইন্ডাস্ট্রিয়াল লোকেশন, অর্থাৎ কি না শিল্প স্থাপনের তত্ত্ব। এর আগের যে ক্লাসটা ছিল তোমাদের সেখানে আমি বলেছিলাম কি যে শিল্প স্থাপনের যে কারণগুলো, তাই তো সেগুলো বলেছিলাম শিল্প স্থাপনের কারণ। এর আগের যে শিল্পের যে ক্লাসটা রয়েছে শিল্পের সম্পর্কে ইন্ট্রোডাকশন, মানে যা গুরুত্বপূর্ণ ইন্ট্রোডাকশনগুলো হয় তার সঙ্গে সঙ্গে শিল্প স্থাপনের কারণ, এটা বলা হয়েছে আগের ক্লাসে। আজকের ক্লাসে বলাবো হচ্ছে কি না শিল্প স্থাপনের বিভিন্ন ধরনের যে তত্ত্ব। আমি এর আগের ক্লাসে বলেছি শিল্প স্থাপনের কারণ হিসাবে যে শিল্প স্থাপন করতে গেলে, কোনো একটা স্থানে শিল্প স্থাপন করতে গেলে কী করতে হবে না, কী কী 3টে জিনিস গুরুত্বপূর্ণ বলেছিলাম। কী বলেছিলাম? একটা হচ্ছে কাঁচামাল, তাই তো, একটা কাঁচামালের কি যোগান, কাঁচামালের যোগান বা কাঁচামালের প্রাপ্তি। সেকেন্ড বলেছিলাম কি যে শক্তি সম্পদের যোগান, ঠিক আছে। থার্ড বলেছিলাম কি বাজার বা চাহিদা, মানে কোনো একটা শিল্প থেকে উৎপাদিত যে দ্রব্য বা উৎপাদিত যে পণ্য তার একটা বাজার দরকার, সেটা সেল করার জন্য, সেটা বিক্রয় করার জন্য, ঠিক আছে। তো সেই বাজার এবং সেই বাজারের ওই যে নির্দিষ্ট একটা যে পণ্য বা শস্য বা দ্রব্য তার একটা কি ডিমান্ড দরকার বা একটা চাহিদা দরকার। তাহলে এই 3টেই হচ্ছে মেন গুরুত্বপূর্ণ পয়েন্ট শিল্প স্থাপনের ক্ষেত্রে, ঠিক আছে। তো শুরুতেই আমি যেটা করব যে শিল্প স্থাপনের সম্পর্কে যে কয়েকটি তত্ত্ব রয়েছে আমাদের, তো সেই তত্ত্বগুলি সম্পর্কে আমাদেরকে জানতে হবে আগে, তারপরে আমি একটা বিশেষ একটা তত্ত্ব নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। বোঝা গেল? ওকে, তাহলে বিভিন্ন তত্ত্বসমূহ, শিল্প স্থাপনের বিভিন্ন তত্ত্বসমূহ, হেডিং দেবো এটা যে শিল্প স্থাপনের বিভিন্ন তত্ত্বসমূহ। সেই ক্ষেত্রে তোমরা একটা লিস্ট করে নাও যে তত্ত্বের নাম, তত্ত্বের নাম বা যে থিওরিটা দিয়েছে থিওরির নাম, ওকে। তারপরে সেকেন্ড রোতে করো, সেকেন্ড কলামে করো কি না তত্ত্ব প্রদানকারী, থার্ড রোতে করো বা থার্ড কলামে করো সাল, ওকে। তাহলে প্রথমে করো কি তত্ত্বের নাম, সেকেন্ড কলামে করো তত্ত্ব প্রদানকারী, আর থার্ড কলামে করো সাল। তাহলে আমরা এখান থেকে বুঝবো কি যে কোন তত্ত্ব কোন ব্যক্তি দিয়েছেন এবং কত সালে দিয়েছেন, ঠিক আছে। প্রথমে সেখানে করো কি যে ন্যূনতম ব্যয় তত্ত্ব। প্রথমে যে 1 নম্বর যে থিওরিটা আসবে সেটা হচ্ছে কি ন্যূনতম ব্যয় তত্ত্ব। ইনভার্টেড কর মধ্যে রাখবে যেহেতু এটা থিওরি। ন্যূনতম ব্যয় তত্ত্ব, এই তত্ত্বটা কে দিয়েছেন? স্যার জার্মান ভূবিজ্ঞানী বা জার্মান ইকোনমিক্স, জার্মান অর্থনীতিবিদ এই তত্ত্বটি দিয়েছেন। তত্ত্বটির নাম হচ্ছে কি ন্যূনতম ব্যয় তত্ত্ব। এখানে লিখে নাও যে ওয়েবার, আলফ্রেড ওয়েবার, স্যার আলফ্রেড ওয়েবার, স্যার আলফ্রেড ওয়েবার। সালটা কত? 1909। তাহলে ন্যূনতম ব্যয় তত্ত্ব কে দিয়েছেন? আলফ্রেড ওয়েবার। সালটা হচ্ছে 1909, ওকে। নেক্সট লেখো যে সর্বাধিক মুনাফা তত্ত্ব। নেক্সট লেখো কি সর্বাধিক মুনাফা তত্ত্ব, বা যেটাকে ইংলিশে বলা হয় প্রফিট ম্যাক্সিমাইজেশন থিওরি। সেটা দিয়েছেন কে? লস। সেটা দিয়েছেন কে? অগাস্ট লস। সেটা দিয়েছেন অগাস্ট লস। এই থিওরিটা দিয়েছেন অগাস্ট লস। সালটা হচ্ছে তোমার কত না 1940, 1940। সালটা হচ্ছে কত? 1940 বা 1940, ওকে। এরপর লেখো
যে আপেক্ষিক অবস্থান তত্ত্ব, আপেক্ষিক অবস্থান তত্ত্ব, আপেক্ষিক আপেক্ষিক অবস্থান তত্ত্ব। এই আপেক্ষিক অবস্থান তত্ত্ব বা যার ইংলিশ নামটা হলো কি, যে রিলেটিভ লোকেশন থিওরি, রিলেটিভ লোকেশন থিওরি, যেটা দিয়েছেন কি না রিচার্ড হাডসন, যেটা দিয়েছেন রিচার্ড হাডসন। সালটা হচ্ছে 1927। কি বললাম? আপেক্ষিক অবস্থান তত্ত্ব বা রিলেটিভ লোকেশন থিওরি, যেটা দিয়েছেন রিচার্ড হাডসন। সালটা কত? 1927 বা 1927। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট রয়েছে কি, লেখো নেক্সট লেখো যে থিওরিটা হচ্ছে সেন্ট্রাল প্লেস থিওরি বা কেন্দ্রীয় তত্ত্ব, কেন্দ্রীয় তত্ত্ব। কেন্দ্রীয় তত্ত্ব যেটাকে বলা হয় কি সেন্ট্রাল প্লেস থিওরি, এই সেন্ট্রাল প্লেস থিওরি বা কেন্দ্রীয় তত্ত্বটাকে দিয়েছেন ক্রিস্টোলার। সেটা লেখো ওয়াল্টার ক্রিস্টোলার। এক সেকেন্ড, কি বললাম? ওয়াল্টার ক্রিস্টোলার, সেটা দিয়েছেন ওয়াল্টার ক্রিস্টোলার। সালটা হচ্ছে লেখো যে 1933। সালটা হচ্ছে 1933। আচ্ছা, এরপর লেখো যে জর্জ রেনারের যেটা রয়েছে সেটা হচ্ছে কি না শিল্পের অবস্থানের নীতি। শিল্পের 5 নম্বর তাহলে লেখো যে শিল্পের অবস্থানের নীতি, শিল্পের অবস্থানের নীতি। এই শিল্পের অবস্থানের নীতিটাকে দিয়েছেন সেটা হচ্ছে জর্জ রেনার। সেটা দেখো জর্জ রেনার। শিল্পের অবস্থানের নীতি যে তত্ত্বটা, যে থিওরিটা, সেটা দিয়েছেন কে না জর্জ রেনার। তার সালটা হচ্ছে 1947। সালটা হচ্ছে কত? 1947 বা 1947। ক্লিয়ার? আরেকটা রয়েছে, নিচের জায়গা হবে না মনে হচ্ছে লিখার। আরেকটা থিওরি রয়েছে শিল্প প্রতিষ্ঠানের অবস্থান। 6 নম্বর লেখো, যদি না দেখা যাচ্ছে, শিল্প প্রতিষ্ঠানের অবস্থান। এই থিওরিটা দিয়েছেন কে? মেলভিন গ্রিনহার্ট। এই থিওরিটা দিয়েছেন কে? মেলভিন গ্রিনহার্ট। ওকে, মেলভিন কি বললাম? যে শিল্পের বা শিল্প প্রতিষ্ঠানের অবস্থান, এটা দিয়েছেন মেলভিন গ্রিনহার্ট। সালটা হচ্ছে 1956 বা 1956। 1956 বা 1956। ক্লিয়ার হয়েছে? এতদূর পর্যন্ত লেখা হয়েছে? আচ্ছা, তাহলে এই যে ছোটা থিওরি কিন্তু আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। তার কারণ কি না, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বা এইচএসে তোমাদের কি হয়, এই 3টে থিওরি ডিরেক্ট দিয়ে দেয়, যে থিওরি কে দিয়েছেন, কোন থিওরিটা কে দিয়েছেন বা কত সালে দিয়েছেন। এখন যেহেতু মাল্টিপল চয়েস প্রশ্ন, ঠিক আছে, হয়তো দিয়ে দেবে কি ন্যূনতম ব্যয় তত্ত্ব। থিওরিটি কে দিয়েছেন? আলফ্রেড ওয়েবার, অগাস্ট ক্লাস, রিচার্ড হাডসন, ওয়াল্টার ক্রিস্টলার। কে হবে তাহলে? আলফ্রেড ওয়েবার। বা যে কোনো একটা থিওরি পড়তে পারে, একটা পড়ে থাকে, প্রত্যেক বছর পরীক্ষায় একটা পড়ে থাকে। তাহলে সেগুলো কী মনে রাখতে হবে? 6টা থিওরি আমাদের মনে রাখতে হবে। তাহলে ন্যূনতম ব্যয় তত্ত্ব বা যাকে বলা হচ্ছে ইংলিশে যেটা হচ্ছে কি না, কি বললাম জানো? ন্যূনতম ব্যয় তত্ত্ব, লিস্ট কস্ট থিওরি। সেটা কার না? আলফ্রেড
ওইবার কত সালে দিয়েছেন? 1909 সালে দিয়েছেন। সেকেন্ড আছে কি সর্বাধিক মুনাফা তত্ত্ব, যেটা দিয়েছেন অগাস্ট লস 1940। থার্ড রয়েছে কি আপেক্ষিক অবস্থান তত্ত্ব বা রিলেটিভ লোকেশন থিওরি, যেটা দিয়েছেন রিচার্ড হাডসন 1927। ঠিক আছে, নেক্সট রয়েছে কি কেন্দ্রীয় তত্ত্ব, যার ইংলিশটা হচ্ছে কি না সেন্ট্রাল প্লেস থিওরি, যেটা দিয়েছেন ওয়াল্টার ক্রিস্টলার, সালটা হচ্ছে কত? 1933। নেক্সট রয়েছে কি শিল্পের অবস্থানের নীতি, এই থিওরিটা দিয়েছেন কি জর্জ রেনার 1947। নেক্সট রয়েছে 6 নম্বর যেটা যে শিল্প প্রতিষ্ঠানের অবস্থান, শিল্প প্রতিষ্ঠানের অবস্থান, এই থিওরিটা দিয়েছেন কে না মেলভিন গ্রিনহার্ট, সালটা কত? 1956। সালটা কত? 1956। দেখো সালটা প্রায় পরপর লেখা আছে, শুধুমাত্র এখানে মাঝখানে 1940 দিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে এই দুটো থিওরি তোমাদের সিলেবাসে পড়তে হবে। উচ্চ মাধ্যমিকে যে সিলেবাস রয়েছে এই দুটো থিওরি তোমাদের পড়তে হবে ভালোভাবে, মানে ডিটেলস পড়তে হবে, সেই জন্য আমি এই দুটো থিওরিকে প্রথমে রাখলাম। ঠিক আছে, তুমি বোঝার সুবিধার্থে এই থিওরিটাকে পরেও লিখতে পারো, মানে সাল অনুযায়ী, যে 1909 আলফ্রেড ওয়েবারের হচ্ছে তোমার ন্যূনতম ব্যয় তত্ত্ব। আচ্ছা, 1927 রিচার্ড হাডসনের কি বললাম আপেক্ষিক অবস্থান তত্ত্ব বা রিলেটিভ লোকেশন থিওরি। আচ্ছা, 1933 কত ওয়াল্টার ক্রিস্টলারের সেন্ট্রাল প্লেস থিওরি। ঠিক আছে, তারপরে বলবে কি না 1940 হচ্ছে অগাস্ট লসের সর্বাধিক মুনাফা তত্ত্ব বা প্রফিট ম্যাক্সিমাইজেশন থিওরি। নেক্সট রয়েছে 1947 শিল্প অবস্থানের নীতি, যেটা দিয়েছেন কে না জর্জ রেনার। ক্লিয়ার? এই ছোটা থিওরি তাহলে কী করতে হবে আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, থিওরিটা কে দিয়েছেন, কবে দিয়েছেন, থিওরিটার নাম কি। ক্লিয়ার? এই দুটো থিওরির মধ্যে তোমাদের কি বললাম আমি যে এই যে দুটো থিওরি ওপরে যে লিখেছি যে ন্যূনতম ব্যয় তত্ত্ব, তার সঙ্গে রয়েছে কি সর্বাধিক মুনাফা তত্ত্ব, এই দুটো থিওরি তোমাদের সিলেবাসে ভালোভাবে পড়তে হবে, ডিটেলস পড়তে হবে। তো আজকে আমি যে থিওরিটা তোমাদের আলোচনা করব সেটা হচ্ছে একদম ওপরে যে থিওরিটা রয়েছে স্যার আলফ্রেড ওয়েবারের 1909 সালে দেওয়া ন্যূনতম ব্যয় তত্ত্ব। বোঝা গেল? নেক্সট চলো তাহলে এবারে হেডিং করো যে ন্যূনতম ব্যয় তত্ত্ব। আবার বলছি, যারা আগের ভিডিওটা দেখোনি, শিল্পের প্রথম ক্লাসটা যারা দেখোনি তারা প্লে লিস্টে গিয়েও দেখে নিও বা ভিডিওর লিস্টে গিয়ে দেখে নিও। ঠিক আছে, তাহলে ক্লিয়ারভাবে বুঝতে পারবে পরপর ক্লাসগুলো হচ্ছে। তো এটা শিল্প থেকে 2 নম্বর ক্লাস হচ্ছে, লেখাই রয়েছে আমার। ক্লিয়ার? ওকে, তাহলে হেডিং দো কি না শিল্প অবস্থান সম্পর্কিত ওইবারের ন্যূনতম ব্যয় তত্ত্ব। ওইবারের ন্যূনতম ব্যয় তত্ত্ব, ওইবারের ন্যূনতম ব্যয় তত্ত্ব। তাহলে স্যার আলফ্রেড ওয়েবার কী ছিলেন? একজন অর্থনীতিবিদ ছিলেন বা একজন ইকোনমিস্ট ছিলেন। কোথাকার ছিলেন না লিখে রাখো যে জার্মান ইকোনমিস্ট, জার্মান অর্থনীতিবিদ, জার্মান অর্থনীতিবিদ। ঠিক আছে, এই তত্ত্বটা কবে দিয়েছেন? 1909 সালে তত্ত্বটা দিয়েছেন। কত সালে? 1909 সালে। এখানে লিখে রাখতে কেন আলাদা করে, তাহলে কি মনে থাকবে। ঠিক আছে, তত্ত্বটা পড়ার সময় তোমার আরেকবার মনে পড়ে যাবে যে থিওরিটা দিয়েছেন আলফ্রেড ওয়েবার, যিনি একজন জার্মান অর্থনীতিবিদ। কারণ তোমাদের পরীক্ষায় আসে যে তিনি কোথাকার অর্থনীতিবিদ ছিলেন, জার্মান অর্থনীতিবিদ। ঠিক আছে, 1909 সালে এই থিওরিটা দিয়েছেন। ক্লিয়ার? সেই থিওরিটার নাম কি? তাহলে ন্যূনতম ব্যয় তত্ত্ব। তাহলে এইখানে পড়তে গেলে আমাদের প্রথমেই থিওরির ক্ষেত্রে যেটা প্রথমেই পড়তে হবে সেটা হচ্ছে কি না শিল্পের অবস্থানের ক্ষেত্রে যে থিওরি দিয়েছে ন্যূনতম ব্যয় তত্ত্ব, তার অনুমানসমূহ। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের কি পড়তে হবে? অনুমানসমূহ বা ইংলিশে যেটাকে বলা হচ্ছে কি অ্যাজাম্পশন। ক্লিয়ার? অ্যাজাম্পশন। ঠিক আছে, ন্যূনতম ব্যয় তত্ত্বের কি অনুমানসমূহ বা অ্যাজাম্পশন। সেই অনুমানসমূহগুলো কী ছিল? ঠিক আছে, এগুলো আমি আর জাস্ট পয়েন্ট আউট করে দেবো। সেই অনুমানসমূহগুলোর মধ্যে প্রথমে তাহলে কি বলেছিলেন ওইবার? প্রথমে বলেছিলেন কি না কাঁচামালের প্রাপ্তি বা কাঁচামালের সহজলভ্যতা। ঠিক আছে, যে কারণ আমরা জানি যে শিল্প বা যেখানে গড়ে উঠবে তার কাঁচামালের দরকার পড়বে। ঠিক আছে,
আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ অনুমান রয়েছে, সেটা মিস করলাম আমি। সেটা হচ্ছে কি না, কোনো একটা এরিয়ার বা কোনো একটা অঞ্চলের যেখানে শিল্পটা আমরা গড়ে তুলবো বা শিল্পটা গড়ে উঠবে, তার জিওগ্রাফিক্যাল কী হবে অবস্থান বা জিওগ্রাফিক্যাল ফিচার্স বা ভূপ্রকৃতিগত অবস্থান, ঠিক আছে, সেটা পয়েন্টটা লিখে রাখো কি না, ভৌগোলিক পরিবেশ। পয়েন্টটা লিখে রাখো কি, 1 নম্বর যে বলেছিলেন যে ভৌগোলিক পরিবেশ, ভৌগোলিক পরিবেশ। তাহলে ভৌগোলিক পরিবেশ কেন প্রথমে তিনি বলছেন না, কোনো একটা বা এরিয়ার বা কোনো একটা জায়গার যদি ভৌগোলিক পরিবেশ কী হয়, খুব ভালো সমতল এরিয়া যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কী হয় না, আমাদের যে ট্রান্সপোর্ট সিস্টেম বা যোগাযোগ যে ব্যবস্থা বা কমিউনিকেশন বা ট্রান্সপোর্ট দুটোই বলো না কেন, সেটা কী হচ্ছে এখানে খুব সহায়তা হবে। ঠিক আছে, কেন সহায়তা বলছি, যদি আমার একটা কী হয় যে একটা যদি পাহাড়ি অঞ্চলে যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি যদি আমি এইরকম জায়গায় একটা যদি পাহাড়ি বা মালভূমি অঞ্চল হয়, তাহলে সেই ক্ষেত্রে যে ট্রান্সপোর্ট সিস্টেমটা আমার যাবে অনেক সময় লাগবে, তাই তো, বা সব গাড়ি বোঝাই করা গাড়ি সেখানে উঠতে পারবে না। কিন্তু সেটা যদি আমার কি প্লেন রিজিয়নে হয়, তাহলে কী হবে, সেই ক্ষেত্রে যে আমার ট্রান্সপোর্ট সিস্টেমটা থাকবে, যে গাড়িতে আমি নিয়ে যাব, সেটা আমার সহজতর হবে, তাই তো। তাহলে সেই জন্যই তিনি বলেছিলেন কি না, ভৌগোলিক পরিবেশ যেখানে আমরা শিল্পটা অবস্থান করব, সেই শিল্পের ওখানে ভৌগোলিক পরিবেশ বলতে তাহলে 1 নম্বরে ভৌগোলিক পরিবেশের মধ্যে যদি থাকবে সেটা হচ্ছে ভূপ্রকৃতি, ঠিক আছে। ভূপ্রকৃতি ভৌগোলিক পরিবেশের মধ্যে যদি আমরা বলি, তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যাকেটে লিখে রাখতে পারি যে ভূপ্রকৃতি। আমি ডিটেলস আর লিখছি না, জাস্ট তোমরা বুঝে নাও। তাহলে ভূপ্রকৃতি থাকছে, ভূপ্রকৃতির সঙ্গে আরেকটা পয়েন্ট কী থাকবে না, সেই অঞ্চলের জলবায়ু, সেই অঞ্চলের জলবায়ু। তাহলে কোনো একটা অঞ্চলের যে জলবায়ু কীরকম হবে তার উপর নির্ভর করেও কিন্তু একটা শিল্পের অবস্থান করা হয়, বোঝা গেল। ধরো কোনো একটা জায়গায় কি খুব উষ্ণ জলবায়ু, ঠিক আছে, নিরক্ষীয় অঞ্চলে যে জলবায়ু হয় বা ক্রান্তীয় অঞ্চলে যে জলবায়ু হয়, সেখানে যদি আমরা তৈরি করি যে একটা পশম শিল্প, বোঝা গেল। তাহলে নিরক্ষীয় অঞ্চল বা একটা ক্রান্তীয় অঞ্চলের জলবায়ুতে যদি আমরা করি কি পশম শিল্প, তাহলে এমনিতেই আমরা কী জানি যে নিরক্ষীয় অঞ্চলের জলবায়ু বা ক্রান্তীয় অঞ্চলের জলবায়ু কি উষ্ণ প্রকৃতির, উষ্ণ আর্দ্র জলবায়ু। তাহলে সেইখানে কি পশম মানে শীতের যে পোশাকগুলো বলা হচ্ছে, সেগুলো কি কাজে লাগবে, বেশি বিক্রয় হবে, সেখানে কি বাজার চাহিদা থাকবে না। তাহলে সেই জন্যই এই জলবায়ুটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বোঝা গেল। তাহলে সেই জন্যই কি না, ভূপ্রকৃতির সঙ্গে সঙ্গে জলবায়ুটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, বোঝা গেল। তাহলে 1 নম্বর পয়েন্ট কী বললাম, ভৌগোলিক পরিবেশ। তাহলে যে অঞ্চলে আমরা শিল্প অবস্থান করব, সেই অঞ্চলের ভৌগোলিক পরিবেশ কী করতে হবে না, একটা সমতল ভূমি হতে হবে, তার সঙ্গে যে জলবায়ু থাকবে সেই জলবায়ুটা একটা কী বলবো, একটা মানে যেরকম আমরা শিল্প করব সেই শিল্পের অনুসারী হতে হবে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট করে যেটা, নেক্সট পয়েন্ট 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি না, শিল্পে ব্যবহৃত যে কাঁচামাল বা কাঁচামালের যোগান, ঠিক আছে। শিল্পে ব্যবহৃত কাঁচামাল, শিল্পে ব্যবহৃত কাঁচামাল, শিল্পে ব্যবহৃত কাঁচামাল। তাহলে শিল্পে ব্যবহৃত কাঁচামাল, শিল্পে ব্যবহৃত যে কাঁচামাল, সেই কাঁচামালটা আমি এর আগের ক্লাসেই বলেছিলাম যে শিল্পে ব্যবহৃত কাঁচামালকে আমরা 2 ভাগে ভাগ করছি। কি কি কাঁচামাল, একটা হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল আর একটা অবিশুদ্ধ কাঁচামাল বলেছি। তাহলে যে শিল্পে ব্যবহৃত কাঁচামাল প্রধানত 2 রকম হবে, একটা বিশুদ্ধ কাঁচামাল, সেই বিশুদ্ধ কাঁচামালের মধ্যে আবার থাকবে কি যে সহজলভ্য কাঁচামাল বা সর্বত্র প্রাপ্ত কাঁচামাল, যেগুলো হচ্ছে সূর্যালোক, জল, আলো আর হচ্ছে বায়ু, ঠিক আছে। তাহলে এগুলো সহজলভ্য বা সর্বত্র প্রাপ্ত কাঁচামাল। আরেকটা হচ্ছে কি থাকবে না, অবিশুদ্ধ কাঁচামাল, ঠিক আছে, অবিশুদ্ধ কাঁচামাল, সেগুলো বলেছিলাম। নেক্সট আমি আসছি পণ্য সুযোগ পড়াতে গিয়ে বোঝাতে গিয়ে এটা বলছি। তাহলে এই 2 ধরনের কাঁচামাল কী হতে হবে না, কেন্দ্রীভূত থাকতে হবে সেই অঞ্চলে বা সেই অঞ্চলে তার যোগান থাকতে হবে, বোঝা গেল। নেক্সট পয়েন্ট হবে কি 3 নম্বর যে পয়েন্টটা হবে, তাহলে সেটা কি হবে না, ওই অঞ্চলে মানে যে অঞ্চলে আমরা এই শিল্পটা স্থাপন, কোনো একটা শিল্প স্থাপন করব, সেই অঞ্চলে কি হবে না, পরিবহন যে ব্যয়, পরিবহন ব্যয় সেটা কী করতে হবে না, শিল্পে ব্যবহৃত কাঁচামাল ও শিল্পে উৎপাদিত পণ্যের ওজনের সমানুপাতিক হতে হবে, বোঝা গেল না। পরিবহন ব্যয়, তাহলে নেক্সট পয়েন্টটা লেখো কি, পরিবহন ব্যয় শিল্পে ব্যবহৃত কাঁচামাল, শিল্পে ব্যবহৃত কাঁচামাল ও উৎপাদিত পণ্যের
ব্যয়ের সঙ্গে সমানুপাতিক। সমানুপাতিক কি বললাম তাহলে 3 নম্বর পয়েন্টটা? না, পরিবহন ব্যয়টা কি হবে, যে অঞ্চলে আমরা শিল্পটা স্থাপন করব সেই অঞ্চলের কি হবে, পরিবহন ব্যয়টা শিল্পে ব্যবহৃত যে কাঁচামাল এবং তার সঙ্গে যে উৎপাদিত যে পণ্য, শিল্প থেকে উৎপাদিত যে পণ্য, তার যে ব্যয়, পরিবহন ব্যয়, সেই পরিবহন ব্যয়টা কি হবে, সমানুপাতিক হবে। বোঝা গেল? ক্লিয়ার? এখান পর্যন্ত ক্লিয়ার? কিসের উপর? আচ্ছা, সমানুপাতিকটা হচ্ছে কিসের উপর? না, ওজন ও দূরত্ব। ওজন ও দূরত্বের সঙ্গে সমানুপাতিক হবে। ঠিক আছে, সেই সমানুপাতিকটা এখানে লিখে রাখতেই পারো যে ওজন ও দূরত্বের সঙ্গে সমানুপাতিক হবে। ঠিক আছে, শিল্পের ব্যয়ের, এই ব্যয়ের পরে লিখে রাখো যে শিল্পের ব্যয়ের কি ওজন ও দূরত্বের সঙ্গে সমানুপাতিক হবে। শিল্পে ব্যবহৃত কাঁচামাল ও উৎপাদিত পণ্যের পরিবহন ব্যয়, তাহলে কী হচ্ছে, ওজন ও কি বললাম আরেকটা পয়েন্ট, দূরত্বের সঙ্গে সমানুপাতিক হবে। বোঝা গেল? কীরকম হবে সেটা? কীরকম হবে এটা? ওজন ও দূরত্বের সঙ্গে সমানুপাতিক বলতে কী বলতে চাইছে, যে আমি ধরো এটা আমার শিল্প, এইখান থেকে আমি পরিবহন করে নিয়ে আসছি এইখানে, তাহলে আমি যত কিলো ওয়েটের, যত টন ধরে নিচ্ছি, আমি 100 টন ওয়েটের কোনো একটা পণ্য আমি নিয়ে যাচ্ছি, কাঁচামাল হোক বা উৎপাদিত পণ্য হোক, তাহলে আমার এই যে দূরত্ব আমি এটা ধরছি 100 কিলোমিটার, এটা ধরছি 200 কিলোমিটার, এটা ধরছি 500 কিলোমিটার, তাহলে এই যে দূরত্ব বাড়তে বাড়তে তার সঙ্গে কী বাড়বে, পরিবহন খরচা বাড়বে। তো যেহেতু দূরত্ব বাড়ছে, পরিবহন খরচ বাড়বে। তার সঙ্গে সঙ্গে যদি বলি যে ঠিক একই দূরত্ব যখন যাব, সেই ক্ষেত্রে আমি ধরে নিলাম কি না, এই এখানে 100 টন ছিল, সেখানে ধরছি 500 টন, একই দূরত্ব, 100 কিমি, 200 কিমি, 500 কিমি, একই দূরত্ব। তাহলে এইখানে যদি আমার খরচ হতো 100 কিমিতে, আমি ধরে নিচ্ছি কি না 500 টাকা ধরে নিচ্ছি, তাহলে এইখানে যে 100 কিমিতে খরচটা আসবে কত টাকা? তার থেকে নিশ্চয়ই বেশি আসতে পারে 1000 টাকা, যেহেতু আমি কি বলেছি, এটা 500 টন বলেছি, তাহলে সেই জন্যই বলছে না যে শিল্পে ব্যবহৃত কাঁচামাল এবং উৎপাদিত যে পণ্য, সেই ক্ষেত্রে তার পরিবহন ব্যয়টা কী হবে না, ওজন ও দূরত্বের সঙ্গে সমানুপাতিক হবে। ক্লিয়ার? বোঝা গেল? যে শিল্পে ব্যবহৃত কাঁচামাল এবং তার উৎপাদিত যে পণ্য, তার ক্ষেত্রে যে পরিবহন ব্যয়টা হবে, সেই পরিবহন ব্যয়টা ওজন এবং দূরত্বের সঙ্গে সমানুপাতিক হবে। ক্লিয়ার? আমার এই ক্লাস মোটামুটি যে একবার ভালো করে মন দিয়ে পড়বে, আশা করছি তাকে আর থিওরি ভালো করে অত বেশি করে পড়তে হবে না, গরু কথার মতো করে। ক্লিয়ার? একটু সময় নিয়ে ক্লাসটা করছি, কারণ অনেকটা বড় থিওরিটা। ঠিক আছে, স্পিডে করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে না, আমি পড়ে দিয়ে চলে যাব। আর যদি কারো মনে হয় কোনো একটা পয়েন্ট যদি বুঝতে না পারছো, তাহলে তোমরা একটু ভিডিওটা ব্যাক করে দেখে নিও ভাই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ওটা কত নম্বর পয়েন্ট ছিল? 3 নম্বর পয়েন্ট ছিল। নেক্সট পয়েন্ট 4 নম্বর পয়েন্ট লেখো। 4 নম্বর পয়েন্ট তাহলে কী হবে, ওই যে বারবার ধরে একটা কথাই বলছিলাম, যে কোনো একটা শিল্প যখন আমরা স্থাপন করবো, সেটা অবশ্যই তার সঙ্গে লক্ষ্য রাখবো যে শিল্পের পাশাপাশি বাজার রয়েছে কি না নেই। তাই তো, কারণ বাজারের ডিমান্ড যদি না থাকে, চাহিদা যদি না থাকে, তাহলে শিল্পটা আমি করে কি করব, শিল্প থেকে আমি পণ্য উৎপাদন করে কি করব, সেটা তো মানুষের কাছে পৌঁছাতে হবে, তবে তো আমার প্রফিট আসবে। তাহলে সেক্ষেত্রে নেক্সট পয়েন্ট করো, 4 নম্বর পয়েন্টটা করো কি না, উৎপাদিত পণ্যের বাজারে চাহিদা কী হতে হবে, চাহিদা সীমাহীন হতে হবে। না, পয়েন্টটা লিখো তাহলে, উৎপাদিত পণ্যের বাজারের চাহিদা হবে কি না, সীমাহীন। বাজারের যে চাহিদাটা থাকবে, সেই চাহিদাটা কি থাকবে না, সীমাহীন হবে। ঠিক আছে, একটা অসীম চাহিদা রয়েছে বাজারে। বোঝা গেল? আর যতক্ষণ না অসীম চাহিদা থাকে, ততক্ষণ কি হবে না, কোম্পানির কোনো লাভ হবে না, প্রোডাকশন হবে, সে স্টক হয়ে যাবে, তাই না? তার সঙ্গে থাকতে হবে কি, এর সঙ্গেই লিখতে হবে কি, এবং কি থাকবে তার সঙ্গে, একটা প্রতিযোগিতার অন্তর্গত একটা প্রতিযোগিতা থাকবে।
কীরকম প্রতিযোগিতা? না ধরো কোনো একটা কোম্পানি কোনো একটা জিনিস ধরে নিচ্ছি আমি মিনারেল ওয়াটার, ঠিক আছে, তাহলে মিনারেল ওয়াটার অনেক ভাগ আছে, আছে তো বিভিন্ন কোম্পানি রয়েছে। তাহলে এই যে বিভিন্ন কোম্পানি তাদের কোয়ালিটির উপর ডিপেন্ড করে যে কার বাজারে ডিমান্ড কতটা থাকবে, তাহলে সেই যে প্রতিযোগিতার কথা বলছে। এবং কি থাকবে না, প্রতিযোগিতা থাকবে একটা, তার সঙ্গে থাকবে কি একটা প্রতিযোগিতা। বোঝা গেল তাহলে? না তাহলে 4টা পয়েন্ট কী কী বললাম আরেকবার রিভাইজ করে দিচ্ছি। যে প্রথম পয়েন্ট বলেছিলাম কি ভৌগোলিক পরিবেশ, তাহলে ভৌগোলিক পরিবেশের ক্ষেত্রে আমরা 2টো পয়েন্ট ওখান থেকে কালেক্ট করবো। কী কী? একটা পয়েন্ট হচ্ছে ভূপ্রকৃতি, ঠিক আছে, তাহলে অঞ্চলটির ভূপ্রকৃতি কেমন হতে হবে? সমতল হতে হবে, সমতল হতে হবে। আর তার সঙ্গে কী বলেছি জলবায়ু, না অঞ্চলটিতে আমরা যে ধরনের শিল্প অবস্থান করব বা যে ধরনের জলবায়ু হবে আমরা সেই অঞ্চলে সেই ধরনের শিল্প আমাদেরকে অবস্থান করতে হবে। না কোনো একটা অঞ্চলে যে ধরনের জলবায়ু হবে সেই অঞ্চলে আমাকে সেই ধরনেরই শিল্প অবস্থান করতে হবে। বোঝা গেল? নেক্সট 3 নম্বর পয়েন্ট বলেছিলাম কি না ওই অঞ্চলটির পরিবহন ব্যয়, কাঁচামাল এবং উৎপাদিত পণ্যের যে পরিবহন ব্যয়টা হবে সেই পরিবহন ব্যয়টা কার সঙ্গে সমানুপাতিক হবে? না ওজন ও তার দূরত্বের সঙ্গে সমানুপাতিক হবে। ক্লিয়ার? 4 নম্বর পয়েন্ট কি বললাম? যে বাজারে তার একটা অসীম বা একটা সীমাহীন চাহিদা থাকবে এবং একটা কি থাকবে? প্রতিযোগিতা থাকবে। বোঝা গেল? তাহলে এই 4টা পয়েন্টই তার কি ছিল? অনুমান সমূহ ছিল বা অ্যাজাম্পশন ছিল। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা এখানে একটু বলে দিই যে একটু আগেই বললাম যে যে কাঁচামালের যে 2টো ভাগ বললাম, কি ভাগ বললাম? একটা হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল আর একটা কী বললাম? অবিশুদ্ধ কাঁচামাল। তাহলে তার ভাগটা আমরা কীভাবে করব সেই ভাগটার কথা একবার বলে দিই। যেটাকে যার বেসিসে আমরা ভাগটা করে থাকি সেটাকে বলা হয় কি পণ্য সূচক, ঠিক আছে, পণ্য সূচক বা ম্যাটেরিয়াল ইন্ডেক্স। এর আগের ক্লাসেও আমি বলেছি, আরেকবার বলে দিই এখানে, পণ্য সূচক যার ইংলিশটা হচ্ছে কি ম্যাটেরিয়াল ইন্ডেক্স, ম্যাটেরিয়ালস ইন্ডেক্স, ঠিক আছে, পণ্য সূচক বা ম্যাটেরিয়ালস ইন্ডেক্স। সেই পণ্য সূচকটা কি না কোনো একটা শিল্পে ব্যবহৃত মোট কাঁচামালের ওজন বা কাঁচামালের মোট ওজন লিখে দিচ্ছি। তাহলে MI শর্টে লিখছি সমান কি আসবে না উপরে লিখবো আমরা কি শিল্পে ব্যবহৃত, আচ্ছা কাঁচামালের আগে লিখি কাঁচামালের মোট ওজন ডিভাইডেড বাই শিল্পে উৎপন্ন পণ্যের মোট ওজন। তাহলে কি হবে না শিল্পে ব্যবহৃত কাঁচামালের মোট ওজনের সঙ্গে যখন আমরা শিল্পে উৎপাদিত পণ্যের মোট ওজনকে আমরা কী করবো রেশিওতে নিয়ে আসবো বা অনুপাতে যখন নিয়ে আসবো তখন সেই অনুপাতের যে মান আসবে তার উপর আমরা ভিত্তি করে কি করব না কোনো একটা শিল্পকে বা কোনো একটা কাঁচামালকে কি বলবো না সেটা বিশুদ্ধ কাঁচামাল বা না অবিশুদ্ধ কাঁচামাল। ঠিক আছে, তাহলে পণ্য সূচক যদি সংজ্ঞা বলা হয় যে পণ্য সূচক বা ম্যাটেরিয়াল ইন্ডেক্স অ্যাকচুয়ালি কী আসলে কী, সেক্ষেত্রে কী হবে না পণ্য সূচক বলতে বোঝায় শিল্পে ব্যবহৃত কাঁচামালের মোট ওজন এবং শিল্প থেকে উৎপাদিত পণ্যের মোট ওজনের অনুপাতকে। বোঝা গেল? কিভাবে না ধরে নাও যে কোনো একটা আমার শিল্প, ঠিক আছে, ধরো আমি প্রথমে যেটা উদাহরণটা দিচ্ছি যে কার্পাস শিল্প, ধরো কার্পাস বয়ন, কার্পাস শিল্পর ক্ষেত্রে, ঠিক আছে, তার কার্পাস শিল্পর ক্ষেত্রে আমি ধরলাম কি যে আমি 100 কিলো কার্পাস নিয়ে এলাম এবং সেই কার্পাস থেকে সুতো তৈরি করলাম, সেই সুতোটার ওজন কত হলো না 100 কেজি। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে আমার যে রেশিওটা কি আসছে 1/1 বা আমরা বলতেই পারি কি 1:1 এই রেশিও আসছে, তাই তো, বা বলতেই পারি কি
পুরোপুরি এক আসছে, যদি আমরা একটা দিকে সংখ্যাতে নিয়ে আসি তাহলে এক আসছে, আমার মানটা কত আসছে, পণ্যসূচকের মানটা এক আসছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে না, এই যে মানটা আছে সেই মানটা এক আসছে। নেক্সট যদি আমি বলি অন্য ক্ষেত্রে একটা উদাহরণ ধরি, যে এইদিকে দেখাচ্ছি, ধরুন লৌহ ইস্পাত শিল্প, সেই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি কি না, আমার কাঁচামালের ওজন হচ্ছে 100 টন, ঠিক আছে, আর উৎপাদিত যে পণ্য তার ওজন হচ্ছে আমার 50 টন, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, আমার 2 হচ্ছে, বা 2:1 হচ্ছে রেশিও, বা আমি ধরে নিচ্ছি আমার 2 হচ্ছে। তাহলে এই যখন 2 হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে না, আমার কাঁচামালের যে ওজন তার থেকে উৎপাদিত পণ্যের ওজনটা অনেক কম হচ্ছে, বোঝা যাচ্ছে, অনেক কম হচ্ছে। তাহলে সেই জন্যই বলা হয় কি না, পণ্যসূচকের মান যখন 1 বা 1-এর কম হয়, তখন যে কাঁচামালকে আমরা ব্যবহার করছি সেই কাঁচামালকে বলা হয় কি বিশুদ্ধ কাঁচামাল। আরেকবার শুনে নাও, বলে দিচ্ছি, যে পণ্যসূচকের মান যখন 1 বা 1-এর কম হবে, তখন সেই কাঁচামালকে বলবো আমরা কি বিশুদ্ধ কাঁচামাল। আর পণ্যসূচকের মান যখন 1 বা 1-এর বেশি হবে, তখন সেই কাঁচামালকে আমরা কি বলবো, অবিশুদ্ধ কাঁচামাল। বোঝা গেল? তাহলে পণ্যসূচকের গুরুত্ব এখানে রয়েছে, যে বিশুদ্ধ কাঁচামাল বা অবিশুদ্ধ কাঁচামাল আমরা কীভাবে বুঝবো, তাহলে কার মাধ্যমে বুঝবো না, পণ্যসূচকের মাধ্যমে বুঝবো, বা মেটেরিয়াল ইন্ডেক্সের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই কাঁচামালটা বা এই শিল্পটা কোন কাঁচামাল নির্ভর, ঠিক আছে, বিশুদ্ধ কাঁচামাল না অবিশুদ্ধ কাঁচামাল। উদাহরণগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, যে লৌহ ইস্পাত শিল্প, যে কাঁচামাল ব্যবহার করা হয় সেই কাঁচামালটা কী ধরনের কাঁচামাল, কার্পাস বয়ন শিল্প বা বস্ত্র বয়ন শিল্প, যে কাঁচামাল ব্যবহার করা হয় সেই কাঁচামালটা কী ধরনের কাঁচামাল, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে কী হবে, কার্পাস বা বস্ত্র বয়ন শিল্প কী হবে, 1 বা 1-এর কম হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, বিশুদ্ধ কাঁচামাল। আর লৌহ ইস্পাত কী হবে, অবিশুদ্ধ কাঁচামাল। যদি বলা হয় চিনি শিল্প, কী হবে বলো না, আমি বলছি চিনি শিল্প, উদাহরণ দিচ্ছি, যে চিনি শিল্পর ক্ষেত্রে কী হবে, চিনি শিল্প, চিনি চিনি যেখানে চিনি তৈরি করা হচ্ছে আখ থেকে, সেক্ষেত্রে কী হবে, আরে এটা না বোঝার কী আছে, আমি ধরে নিচ্ছি কি 100 কেজি আমি আখ নিয়ে এসেছি, 100 কেজি, আমার 100 কেজি আখ থেকে কি 100 কেজি চিনি কখনোই হবে, আমি কোনো একটা ধরে নিচ্ছি যে 100 থেকে আমার কত হলো না 50ও হয়তো হয় না, কখনোই সম্ভব নয়, কারণ ছিবড়াটা অনেক বেশি হয়, ঠিক আছে। তাহলে 50টা আমি ধরে নিচ্ছি, তাহলে আমার এখানে মানটা কত আসছে, 2 আসছে। তা দুইটা একের কম না বেশি, বেশি, তাহলে সেক্ষেত্রে কোন কাঁচামাল হবে, এটা অবিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল হবে। তাহলে একদম 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 তাই। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে এইটা আমাদের গুরুত্বপূর্ণ, যে পণ্যসূচক কোথায় আমাদের কাজে লাগে, পণ্যসূচকটা কোথায় কাজে লাগে, যে কোনো একটা কাঁচামাল সেটা বিশুদ্ধ না অবিশুদ্ধ প্রকৃতির হবে, সেটা আমরা যাচাই করতে গেলে আমাদের কী কাজে লাগে, পণ্যসূচক কাজে লাগে। আবার কি হয়, যে দুটো যে কাঁচামাল বললাম ওটা বিশুদ্ধ কাঁচামাল, এই বিশুদ্ধ কাঁচামাল বা যেই কাঁচামালের পণ্যসূচকের মান 1 বা 1-এর কম, তাদেরকে কি বলা হয়, শিকড় আলগা শিল্প। এর আগের ক্লাসে আমি ভালোভাবে ওটা ডিসকাস করেছি, শিকড় আলগা শিল্প বা ফুড লুজ ইন্ডাস্ট্রি। ক্লিয়ার? এবার নেক্সট থিওরিতে আসি। এতদূর পর্যন্ত ক্লিয়ার? চলো নেক্সট আসি থিওরিতে। আচ্ছা, থিওরিতে লেখো, তাহলে আমাদের এজাম্পশন বা অনুমানটা হয়ে গেছে, এজাম্পশন বা অনুমানটা হয়ে গেছে। এরপর তাহলে থিওরির যে অবস্থান, ওইবারে যে থিওরি, সেই থিওরি অনুযায়ী যে শিল্পের যে অবস্থান, সেই ক্ষেত্রে আমরা কিভাবে থিওরিটা পড়ব, ঠিক আছে। তাহলে পয়েন্ট দাও, সেখানে পয়েন্ট দাও কি, যে অবস্থা 1 বা অবস্থা 1 নম্বর দিয়েই লেখো, যেহেতু বাংলায় পুরোপুরি করছি। ওয়ান, এই ক্ষেত্রে আমরা এই অবস্থা 1-এর ক্ষেত্রে আমরা 3টি টোটাল ভাগে পড়ব, টোটাল 3টি ভাগে পড়ব। কীরকম 3টি ভাগে পড়ব না, এই অবস্থানের 1-এর ক্ষেত্রে বা এই যেটাকে আমরা আলোচনা করবো, এটাকে বলা হয় কি না লিনিয়ার লোকেশন, ঠিক আছে। কি বললাম, লিনিয়ার লোকেশন, ঠিক আছে। কেন বলছি লিনিয়ার লোকেশন, কারণ এই অবস্থান 1-এর ক্ষেত্রে কি হয় না, এইখানে সব সময় একটা র মেটেরিয়ালস বা একটা কাঁচামালকে কেন্দ্র করে হয়, আর একটা বাজারকে কেন্দ্র করে হয়, ঠিক আছে। কি বললাম, একটা কাঁচামালকে কেন্দ্র করে হয় আর একটা বাজারকে কেন্দ্র করে হয়, বোঝা গেল।
তাহলে সেই ক্ষেত্রে লেখো 1 নম্বর দিয়ে পয়েন্ট করো যে পর্যায় 1, পর্যায় 1, সেই পর্যায় 1 এর ক্ষেত্রে ব্র্যাকেটে লেখো যে একটি বিশুদ্ধ কাঁচামাল ও একটি বাজার, একটি বিশুদ্ধ কাঁচামাল ও একটি বাজার। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, একটা বিশুদ্ধ কাঁচামাল আর একটা বাজার ক্ষেত্রে যদি হয়, তাহলে আমি ধরে নিলাম কি যে এইখানে আমার কাঁচামাল রয়েছে, এটা আমার কি কাঁচামাল, ঠিক আছে, এটা কি বাজার। আর আমার যে কাঁচামালটা আছে সেই কাঁচামালটা কী প্রকৃতির, কেমন প্রকৃতির, বিশুদ্ধ প্রকৃতির। ঠিক আছে, তাহলে একটু আগে আমি কি বললাম, যে বিশুদ্ধ কাঁচামাল কাকে বলবো না, যে কাঁচামালের যে ওজন, তার যে উৎপাদিত যে পণ্য তার ওজনটা সমান হবে, তাই তো, বা যার পণ্য সূচকের মানটা 1-এর কম হবে বা 1 হবে। এখানে ব্র্যাকেটে লিখে রাখতেই পারো এইখানে যে ম্যাটেরিয়াল ইন্ডেক্স MI কি হবে না 1 বা 1-এর কম হবে, 1 বা 1-এর কম হবে। ব্র্যাকেটে লিখে রাখো যে পণ্য সূচকের মান 1 বা 1-এর কম হবে এই ক্ষেত্রে। সেইখানে কি করব, যে আমাদের যে শিল্পটা অবস্থান হবে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব না বাজারের সামনে শিল্পটা অবস্থান করব, বাজারের সামনে। ঠিক আছে, যেহেতু আমার কাঁচামালটা এখান থেকে আসছে, আমরা সেহেতু সেইখানে কি করব না বাজারের সামনে শিল্পটা অবস্থান করব। কেন বাজারের সামনে করব? হুম, হুম, একদম। এবারে ওইবার কি বলেছেন, ওইবার বলেছেন কি এই ক্ষেত্রে আমাদের কি হবে, এই ক্ষেত্রে আমাদের ওইবার কি বলেছেন যে আমরা শিল্পটার এই দুটো ডিস্টেন্সের মাঝখানে যেখানে খুশি আমরা শিল্পটা অবস্থান করতে পারি, যেখানে খুশি আমরা শিল্পটা অবস্থান করতে পারি। কেন যেখানে খুশি অবস্থান করতে পারি, তার কারণ হচ্ছে কি আমার এখানে বাজার কনস্ট্যান্ট রয়েছে, এখানে কাঁচামাল কনস্ট্যান্ট রয়েছে। ঠিক আছে, তাহলে এইখান থেকে এইখানে যে দূরত্ব সেটা আমার কি রয়েছে, ফিক্স রয়েছে, তাই তো। তাহলে আমি যদি এইখানে করি, তাহলে এইখান থেকে এখানে যে দূরত্ব, এখান থেকে এখানে যে দূরত্ব, তাহলে পরিবহন যে খরচটা, সেই পরিবহন খরচটা কী হবে আমার একই থাকবে, তাই তো। তাহলে এই ক্ষেত্রে লেখো যে এই পর্যায়ে 1-এর ক্ষেত্রে লেখো যে এইখানে বা এই প্রথম পর্যায়ে কী হবে, যে শিল্পের অবস্থানটা আমরা কাঁচামাল ও বাজারের মধ্যে যে কোনো স্থানে করতে পারি। ক্লিয়ার? এই ক্ষেত্রে আমরা কি শিল্পের অবস্থানটা কাঁচামাল ও বাজারের ক্ষেত্রে বাজারের মধ্যে যে কোনো স্থানে করতে পারি, যে কোনো স্থানে করতে পারি। হয়েছে? বোঝা গেল? আচ্ছা, 2 নম্বর পয়েন্ট দেখে আসো, পর্যায় 2। পর্যায় 2, এই পর্যায় 2 এর ক্ষেত্রে ব্র্যাকেটে লেখো কি না সহজলভ্য বা প্রাপ্ত কাঁচামাল ও বাজার। তাহলে সহজলভ্য বা সহজপ্রাপ্ত কাঁচামালটা কি, সহজলভ্য বা সহজপ্রাপ্য কাঁচামালটা কি, যেগুলো আমাদের কি সহজে পাওয়া যায়, যার জন্য আমাদের কোনো খরচ করতে হয় না। ঠিক আছে, সহজলভ্য বা সহজপ্রাপ্য কাকে বলে, যে কাঁচামালের জন্য আমাদের কোনো খরচ করতে হয় না। তাহলে তার উদাহরণ কী হবে, জল, বায়ু, সৌরশক্তি, ঠিক আছে, সূর্যালোক, আলো, এগুলো হবে। তাহলে যদি আমার এখানে বাজার, তাহলে বাজারের কাছেও নিশ্চয়ই কাছাকাছি আমরা পাবো, কারণ এই যে কাঁচামালটা আমাকে কোনো খনি থেকে নিয়ে আসতে হচ্ছে না। ঠিক আছে, কোনো ট্রান্সপোর্টেশন সিস্টেম লাগছে না আমার। কি বলছি বোঝা গেল? যে এই ক্ষেত্রে কোনো পরিবহন আমার লাগছে না। তাহলে যখন পরিবহন লাগছে না, তখন আমরা কি করব, শিল্পটা কোথায় অবস্থান করাবো না বাজারের সামনে করব, বাজারের সামনে করব, তাই তো। তার কারণ কি, যদি বাজার থেকে আমি এখানে দূরে করলাম, তাহলে এইখানে যে উৎপাদিত পণ্যটা সেটা আমাকে বাজার তো নিয়ে আসতে হবে, পরিবহন খরচ আছে। তাহলে আমি পরিবহন খরচ কেন দেবো, সেই পরিবহন খরচ না দেওয়ার জন্য তো আমি শিল্পটা কোথায় অবস্থান করব না বাজারের সামনে অবস্থান করব। তাহলে এই ক্ষেত্রে লেখা রাখো যে এই ক্ষেত্রে বা পর্যায় 2 এর ক্ষেত্রে কী হবে না শিল্পের যে অবস্থানটা হবে, সেই অবস্থানটা কোথায় হবে, বাজার কেন্দ্রিক হবে বা বাজারের সামনে অবস্থান হবে। ক্লিয়ার? বাজারের সামনে অবস্থান হবে। বোঝা গেল? এরপর 3 নম্বরে করো যে পর্যায় 3। পর্যায় 3, তাহলে এই ক্ষেত্রে কি করবে, যে অবিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল
অবিশুদ্ধ কাঁচামাল ও বাজার। আচ্ছা, তাহলে এই আগেরটাতে কি বললাম, এখানে পণ্য সূচকের মান কত হবে আগেরটাতে 2 নম্বরে? এই ক্ষেত্রে পণ্য সূচকের মান 1-এর কম হবে, ঠিক আছে। আর এই ক্ষেত্রে কি হবে, পণ্য সূচকের মান এমআই কি হবে, 1-এর বেশি হবে, তাই তো। যেহেতু আমি কি বলে দিয়েছি আগে, অবিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল, যে একটি অবিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল ও একটি বাজার থাকবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমার পণ্য সূচকের মান বা এমআইয়ের মানটা যদি 1-এর বেশি হয়, তাহলে আমরা বুঝতেই পারছি কি অবিশুদ্ধ প্রকৃতির এবং ওজন হ্রাসকারী প্রকৃতির, তাই তো। এটাকে কি বলা হয়, কোন শিল্প বলা হয়? ওজন হ্রাসকারী শিল্প বলা হয়, তাই তো। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কি করব আমরা, ধরে নাও যে এইখানে আমার কাঁচামাল রয়েছে, এটা হচ্ছে কি কাঁচামাল, এটা আমার কাঁচামাল, আর এখানে হচ্ছে বাজার, এটা হচ্ছে বাজার। তাহলে এটা হচ্ছে কাঁচামাল আর এটা বাজার। এই কাঁচামাল আর এই বাজারের মাঝখানে তাহলে কোথায় আমরা শিল্পটা স্থাপন করব? অবিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল, অবিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল, অবিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল কোথায় করব? তাহলে আমরা শিল্পটা কোথায় স্থাপন করব? কাঁচামালের সামনে। শিল্পটা আমরা অবস্থান করব কোথায় না, এই কাঁচামালকে কেন্দ্র করে বা কাঁচামালের সামনে, যদি এই ডিস্টেন্স যদি হয়, তাহলে আমরা শিল্পটা অবস্থান করব কোথায়? এই কাঁচামালের সামনে, ঠিক আছে, এই কাঁচামালের সামনে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা যখনই বুঝতে পারছি এটা অবিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল, তাহলে তখনই আমরা বুঝতে পারছি কি যে শিল্পে যে উৎপাদিত যে পণ্যটা হবে, সেই পণ্য থেকে কাঁচামালের পরিমাণটা অনেক বেশি, ঠিক আছে। আর কাঁচামালের পরিমাণটা যখনই বেশি হবে, তখন সেটাকে পরিবহন খরচ যা আসবে, সেই খরচটা বাড়বে। কারণ আমরা প্রথমেই পড়েছি অনুমানে যে শিল্পের যে পরিবহন খরচটা, সেটা কাঁচামাল এবং উৎপাদিত যে পণ্য, ঠিক আছে, তার সঙ্গে কিসের সঙ্গে সমানুপাতিক হয় না, ওজন ও দূরত্বের সঙ্গে সমানুপাতিক, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কাঁচামালের যে ওজনটা হবে অনেক বেশি হবে উৎপাদিত পণ্যের তুলনায়, ঠিক আছে। তাহলে কাঁচামালটা আমি কম দূরত্ব নিয়ে আসবো, বা দূরত্ব আনবোই না, একদম কাঁচামালের সামনে আমি শিল্প স্থাপন করবো। আর ওইখান থেকে যে পণ্যটা উৎপাদিত হবে তার পরিমাণটা কম হবে, তার পরিমাণটা যখন আমি বাজারে নিয়ে আসবো, তখন তার পরিবহন খরচটা তুলনামূলক কম হবে। কার থেকে? যদি আমি শিল্পর কাঁচামালটা শিল্পটা যদি এইখানে করি, শিল্প যদি আমি এখানে করি, তাহলে সেক্ষেত্রে কী হবে না, এই কাঁচামালটা পরিবহন করে নিয়ে আসতে আমার অনেক বেশি খরচ হবে। তার কারণ কি, ওজনটা অনেক বেশি, আর ওজন এবং দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে আমরা জানি কি পরিবহন খরচটা বেড়ে যায়। তাহলে সেই জন্য এই পর্যায়ে লিখে রাখো যে এই পর্যায়ে কি হবে না, শিল্পের অবস্থান কোথায় হবে? কাঁচামালের সামনে হবে, ঠিক আছে, বা কাঁচামাল কেন্দ্রিক হবে। ক্লিয়ার? এই 3টি পর্যায়ে ক্লিয়ার হলো। অবস্থা 1-এ, অবস্থা 1-এ 3টি পর্যায়ে ক্লিয়ার তো? অবস্থা 1-এ 3টি পর্যায়ে কী কী বললাম? প্রথম পর্যায়ে কি বললাম যে একটি বিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল আর একটি বাজার হবে, এমআইয়ের মান যার হবে কি 1 বা 1-এর কম হবে। তাহলে সেই ক্ষেত্রে শিল্পটা অবস্থান যে কোনো জায়গায় আমরা করতে পারি, যে কোনো জায়গায় করতে পারি। যে কোনো জায়গায় বলতে কি শিল্প এবং যে কাঁচামাল, সেই তার মাঝখানে আমরা যে কোনো জায়গায় করতে পারি। নেক্সট বলছি কি যে সহজলভ্য বা সহজপ্রাপ্ত কাঁচামাল ও বাজার। তাহলে সেই ক্ষেত্রে কী হবে, যেহেতু সহজলভ্য বা সহজ প্রাপ্য যে কোনো জায়গায় পেয়ে যাবো, তাহলে সেহেতু আমরা কোথায় করতে যাবো, সেহেতু আমরা বাজার কেন্দ্রিক করব বা বাজারের সামনে করব। ক্লিয়ার? নেক্সট কী বললাম, একটা অবিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল ও একটি বাজার। সেই ক্ষেত্রে কী করবো, আমরা শিল্প অবস্থান কোথায় করব না, কাঁচামাল কেন্দ্রিক করব বা কাঁচামালের সামনে করব। ক্লিয়ার এতদূর পর্যন্ত? ওকে, চলো নেক্সট করো, অবস্থা 2। বসো বসো বসো। অবস্থা 2। তাহলে একটু ক্লাসটা বড় হচ্ছে, কিছু করার নাই, কারণ থিওরিটা অনেক বড়, একটু বেশিক্ষণ ধরে না বোঝালে বুঝতে পারবেন না। একটু একবার দুবার দেখে নিব, ক্লাস পুরো একদম কভার হয়ে যাবে। বোঝা গেল? কোনো নোটস মুখস্থ করে দুলে চেয়ারে বসে ঘুমিয়ে দুলে পড়তে হবে না। যে একবার ভালো করে ক্লাসটা শুনবে, তার টোটালি থিওরিটা মুখস্থ হয়ে যাবে, এটুকু আমার বিশ্বাস আছে। আচ্ছা, তাহলে অবস্থা 2 এটা কী হবে? তাহলে আগেরটা কি বললাম, লিনিয়ার ছিল, এটা হচ্ছে নন লিনিয়ার, ঠিক আছে। কেন বলছি নন লিনিয়ার, যে আগের থিওরিটাতে কী ছিল বলতো, আগের অবস্থাটা কী ছিল, যে একটা কাঁচামাল একটা বাজার ছিল। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, যে কাঁচামালটা কী হবে, যে কাঁচামাল হচ্ছে দুটো হবে, কাঁচামাল দুটো হবে আর বাজার একটা হবে, ঠিক আছে।
কাঁচামাল দুটো হবে আর বাজার একটা হবে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে লেখো যে 1 নম্বর দিয়ে লেখো যে পর্যায় ওয়ান এই ক্ষেত্রে কি লিখবে না, প্রথমেই লেখো যে না একটা বিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল, দেখো যে একটা ধরে নাও কি যে একটি বিশুদ্ধ ও সহজলভ্য কাঁচামাল এবং একটি বাজার, ঠিক আছে, একটু গেবড়ে গেছে, ঠিক আছে। তাহলে একটি বিশুদ্ধ কাঁচামাল আর একটি সহজলভ্য কাঁচামাল আর একটি বাজার, তাহলে তিনটে রয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রেটা আগে বলে দিই, তারপরে আর নেক্সট পর্যায়গুলো বলছি। এই ক্ষেত্রে ধরো না একটা সমবাহু ত্রিভুজ ধরে নিতে হয়, যে সমবাহু ত্রিভুজ আমাদের যেরকম হয়, ধরো কি এটাকে যদি আমরা যুক্ত করি, ঠিক আছে, এটাকে যদি আমরা যুক্ত করি তোমরা ঘরে পরীক্ষা করতে পারো যে একটা সমবাহু ত্রিভুজের মতো একটা টেবিল নিলাম, একটা ত্রিকোণাকার টেবিল নিলাম, সেই টেবিলের এখানে যে মাঝখানে একটা কী করবো, একটা বল রেখে দিলাম, বল বা যা হোক কিছু একটা বড়ো জিনিস সেটা রাখলাম। সেইখান থেকে কি করব না এইখানে একটা সুতো দিয়ে বাঁধবো, এদিকে একটা সুতো দিয়ে বাঁধবো এবং এইদিকে একটা সুতো দিয়ে বাঁধবো। ঠিক আছে, এই তিন দিকে তিনটে সুতো দিয়ে যদি বাঁধি, ঠিক আছে, বেঁধে রাখার পর কী করলাম না এইখানে একটা পাথর ঝুলালাম, এখানে একটা পাথর ঝুলালাম, এখানে একটা পাথর ঝুলালাম। ঠিক আছে, তাহলে এই তিনটে পাথরের মধ্যে যেটা ভারী হবে সেই দিকে এটা চলে আসবে। যদি এটা ভারী হয় তাহলে এই মাঝখানটা এদিকে চলে আসবে, বলটা এদিকে চলে আসবে। যদি এইটা ভারী হয় তাহলে বলটা এদিকে চলে আসবে, আর যদি এইটা ভারী হয় তাহলে বলটা ওইদিকে চলে যাবে। তাই তো, বুঝতে পারলেনি কি বললাম? দেখো যে মাঝখানে আমি একটা হালকা একটা প্লাস্টিকের কিছুটা বল রাখলাম, সেই বলটার সঙ্গে তিনটে সুতো তিন দিকে বাঁধালাম একটা টেবিলের উপরে, তিন কোণা টেবিলের উপরে। তাহলে তিনটে সুতোতে তিনটে পাথর বাঁধলাম। যদি তিনটে সুতোর পাথরের ওজন যদি সমান হয় তাহলে বলটা মাঝখানে থাকবে, কারণ তিন দিকে যে চাপটা আসবে, তিন দিকে যে টানটা আসবে সেটা সমান থাকবে। কিন্তু ধরে নিলাম কি এটার পাথরের ওজনটা অনেক বেশি, তখন কী হবে, এটা এখানে থাকবে, তখন এই দুটাকে টেনে তখন এইখানে চলে আসবে। বা ধরে নিলাম এটার ওজনটা বেশি, তখন এখানে চলে আসবে। বা ধরে নিলাম এটার ওজন বেশি, তখন এখানে চলে আসবে। তাই তো, তাহলে এইভাবেই এই লোকেশনটা হবে। তাহলে ধরে নাও কি যে এখানে কি বলেছে যে একটা বিশুদ্ধ একটা সহজলভ্য কাঁচামাল আর একটি বাজার। ঠিক আছে, তাহলে আমি ধরছি কি যা কাঁচামাল ওয়ান আর এটা ধরছি কাঁচামাল 2 আর এটাকে ধরছি আমি বাজার। দুটি কাঁচামাল একটি বাজার, তাই তো। তাহলে আমি কি করব, যে দেখছি কি একটা বিশুদ্ধ কাঁচামাল রয়েছে আমার, আর একটা সহজলভ্য কাঁচামাল রয়েছে, আর একটা বাজার রয়েছে। এই ক্ষেত্রে আমার কোন দিকের ওয়েটটা বেশি আসবে, মানে কোন দিকের পরিবহন খরচটা বেশি হবে? একটা দেখো যে কাঁচামালের কোন ক্ষেত্রে একটা বিশুদ্ধ রয়েছে আর একটা কী রয়েছে, কাঁচামাল 2তে আমি ধরছি একটা সহজলভ্য কাঁচামাল রয়েছে। তাহলে যে সহজলভ্য কাঁচামাল সেটা সব জায়গায় পাবো, তাই তো। তাহলে আমার এই যে পরিবহন কষ্টটা, এর কোনো পরিবহন কষ্ট আমার লাগছে না, লাগছে কি? লাগছে না। কার পরিবহন কষ্ট লাগছে? এই পরিবহন কষ্ট লাগছে, তাই তো। কিন্তু এইখানে কি রয়েছে, এখানেও একটা রয়েছে কিছু, কিন্তু এখানে আমি কি বলছি যে এই ক্ষেত্রে কি বলেছি যে সহজপ্রাপ্য, তার মানে আমি এই সহজপ্রাপ্যটা এখানে পাবো। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব না এই শিল্পটা অবস্থান করব কাঁচামালকে বাজার কেন্দ্রিক করব। এই ক্ষেত্রে যে শিল্পটা অবস্থান হবে সেটা কী হবে না বাজার কেন্দ্রিক হবে, সেই শিল্পটা কী হবে বাজার কেন্দ্রিক হবে, তাই তো। আমার এই যে কাঁচামালটা যেটা সহজপ্রাপ্য বা সহজলভ্য যেটা সব জায়গায় পাওয়া যায় সেটা বাজারের সামনে আমি পাবো, ঠিক আছে। আর এই কাঁচামালটা যে পরিবহন খরচ সেটা আমি যেহেতু জেনে গেছি যে বিশুদ্ধ প্রকৃতির, তাই তো, তার মানে আমার কাঁচামালের ওজন যা আর উৎপাদিত পণ্যের ওজন তাই, তাহলে আমি সেটা বাজার কেন্দ্রিক করব। কারণ এইখান থেকে যে উৎপাদন করার পর যে আমাকে ট্রান্সপোর্ট করতে হবে, পরিবহন করতে হবে, সেই খরচটা লাগবে না। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে কি হবে না শিল্পটা অবস্থান কোথায় হবে, বাজার কেন্দ্রিক হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে নেক্সট পর্যায় 2 করো।
একটি বিশুদ্ধ, তার সঙ্গে একটি অবিশুদ্ধ কাঁচামাল ও একটি বাজার। একটি বিশুদ্ধ, একটি অবিশুদ্ধ। পর্যায়টুকু কী বললাম, যে একটি বিশুদ্ধ ও একটি অবিশুদ্ধ, একটি বিশুদ্ধ ও একটি অবিশুদ্ধ হয়েছে। এই ক্ষেত্রে কি হবে না, যেটা অবিশুদ্ধ কাঁচামাল, আমি ধরলাম কি এটা 2 নম্বর কাঁচামালটা, এই যে কাঁচামালটা রয়েছে অবিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল। দেখো এদিকে, দেখো দেখো এটা দেখো, এদিকে দেখো, যে আমি কি বললাম যে 2 নম্বর যে কাঁচামালটা আমার অবিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল, আর 1 নম্বর যে কাঁচামালটা সেটা আমার বিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল, 1 নম্বর। তাহলে এই যে কাঁচামাল আমার 1 নম্বর রয়েছে, তাহলে এই যে পরিবহন খরচ কি হচ্ছে, এর বেশি কেন হবে, এর তো সমান থাকবে, এটা তো বিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল, ঠিক আছে। আর এইখানে আমার অবিশুদ্ধ রয়েছে, তাহলে কার ওজনটা বেশি, এর ওজনটা নিশ্চয়ই বেশি। তাহলে এর ওজনটা যখনই বেশি হবে, তাহলে শিল্পের অবস্থান এখানে বলটা কোন দিকে যাবে, এইদিকে টানবে। তাহলে শিল্পের অবস্থানটা হবে কাঁচামাল 2কে কেন্দ্র করে, ঠিক আছে। এই ক্ষেত্রে শিল্পের অবস্থানটা কোথায় হবে না, কাঁচামাল 2কে কেন্দ্র করে শিল্পের অবস্থানটা হবে। তাহলে এই ক্ষেত্রে লিখে রাখো যে পর্যায় 2তে অবিশুদ্ধ কাঁচামালকে কেন্দ্র করে শিল্পের অবস্থানটা হবে, ঠিক আছে। যে শিল্পের অবস্থানটা কোথায় হবে, কাঁচামাল 2 বা অবিশুদ্ধ কাঁচামাল যা রয়েছে সেই অবিশুদ্ধ কাঁচামালের পার্শ্ববর্তী অঞ্চলে বা তার পাশেই হবে শিল্পের অবস্থান। ক্লিয়ার, বোঝা গেল? ক্লিয়ার তো? ওকে, আচ্ছা। বিশুদ্ধ অবিশুদ্ধ, আচ্ছা বিশুদ্ধ অবিশুদ্ধ বললাম, সহজলভ্য বিশুদ্ধ বললাম, আরেকটা হয় কি, দুটোই ধরো অবিশুদ্ধ, এদিকে দেখো দুটোই অবিশুদ্ধ, কি বললাম, দুটোই অবিশুদ্ধ। সেই ক্ষেত্রে কি হবে না, কাঁচামাল 1 সেটা হচ্ছে অবিশুদ্ধ, আর কাঁচামাল 2 সেটা হচ্ছে অবিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল। তাহলে দুটোরই পণ্য সূচকের মান একের কী হবে, বেশি হবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, না সেই ক্ষেত্রে ওই পণ্য সূচকের মানটা যার যত বেশি হবে, পণ্য সূচকের মানটা যার যত বেশি হবে, আমরা আমাদের শিল্পের অবস্থানটা আমরা তার দিকেই নিয়ে যাব। ধরে নাও কি, উদাহরণ দিয়ে যদি আমি বলি, তাহলে অবিশুদ্ধ কাঁচামাল 1, তাহলে কাঁচামাল 1-এর ক্ষেত্রে আমি ধরে নিলাম কি লৌহ আকরিক, এবং কাঁচামাল 2-এর ক্ষেত্রে আমি ধরে নিলাম কি কয়লা, লৌহ আকরিক আর কয়লা, ঠিক আছে। ওকে, তাহলে এই লৌহ আকরিক ও কয়লা, লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে সবথেকে বেশি পরিমাণে লাগছে কি লৌহ আকরিকটা লাগছে কয়লার তুলনায়। তাহলে ওজনটা কার বেশি হবে, কাঁচামাল 1-এর বেশি হবে বা লৌহ আকরিকের বেশি হবে। তাহলে আমি শিল্পটা কোথায় অবস্থান করব, এই লৌহ আকরিককে কেন্দ্র করে তার পার্শ্ববর্তী অঞ্চলে করবো। তাহলে কাঁচামাল 1-এর কাছে আমি শিল্পটা অবস্থান করব। তাহলে এই ক্ষেত্রে কি হবে, না এই যে অবস্থানটা এইদিকে চলে আসবে আমার, এইভাবে হবে, এইখানে শিল্পটা অবস্থান করবে, তাই তো, এখানে শিল্পটা অবস্থান করবে। তার কারণ কি না, কাঁচামাল 1 বা আমি তার উদাহরণ যদি ধরি লোহা করি, তাহলে তার ওজনটা অনেক বেশি কার তুলনায়, কয়লার তুলনায়, ঠিক আছে। তার কারণ কি, আমাকে দুটো পণ্যই তো বয়ে নিয়ে যেতে হচ্ছে, বুঝা গেল। সেই জন্যই কোথায় অবস্থান করবে না, কাঁচামাল 1-এর কাছে এই শিল্পটি অবস্থান করবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা। এরপর আসি যে এই থিওরির ক্ষেত্রে এই পরিবহন যে ব্যয়, এই পরিবহন ব্যয়ের উপর ভিত্তি করে কয়েকটা ছোট ছোট ধারণা দিয়েছেন। সেই ধারণাটা কি না, আমরা শিল্প যে অবস্থান করব, ঠিক আছে, সেই শিল্পটা কোথায় অবস্থান করব, যে পণ্য সূচকের যে মানটা বললাম সেই অবস্থা 1-এর ক্ষেত্রে, ঠিক আছে। আমি এটা একটু পরেই বলছি, তার কারণ হচ্ছে কি না, যাতে বোঝার তোমাদের সুবিধা হয়, ঠিক আছে। যেখানে বললাম না অবস্থা 1-এ দেখো, অবস্থা 1-এ দেখো কি বলেছিলাম কি, যে তোমার একটা বিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল আর একটা বাজার, একটা অবিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল একটা বাজার, আর একটা কি বলেছিলাম, একটা সহজভাব্য বা সহজলভ্য কাঁচামাল আর একটা বাজার বলেছিলাম তো। তাহলে এই ক্ষেত্রে কি হয়,
বিশেষ করে কি বিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল ও যে বাজার, এই যে পয়েন্টটা রয়েছে কি বললাম যে বিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল ও বাজার, ওইখানে দেখো যে পর্যায় মনে হয় 2 এর মধ্যে ছিল ওটা, যেখানে রয়েছে কি বিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল, বিশুদ্ধ কাঁচামাল ও বাজার। এটা আমি তোমাদের পরে বলছি, ভালো করে মানে ভালোভাবে বোঝার জন্যই, ঠিক আছে। ছবিটা করবো সেই ছবিটা তোমরা সেইখানে করে নেবে। আচ্ছা, তাহলে বিশুদ্ধ কাঁচামাল ও বাজার যদি হয় তাহলে আমি ধরে নিলাম কি যে এটা আমার কাঁচামাল, ঠিক আছে, এটা আমার কি কাঁচামাল, আর এটা আমার বাজার, ঠিক আছে। আমরা কি পড়েছি যে এই ক্ষেত্রে কি বলেছি যে আমরা শিল্পের অবস্থানটা যেখানে খুশি করতে পারি, তাই তো। তাহলে এক্ষেত্রে আমরা আরেকটা কী জিনিস জানি যে আমরা যেই দিকেই যাই না কেন তার যে পরিবহন যে ব্যয়টা, সেই পরিবহন ব্যয়টা কী হয় না চারিদিকে সমান হয়। যেমন ধরে নাও কি এটা যদি কাঁচামাল হয় তাহলে একে যদি আমরা এইভাবে রাউন্ড করি, এদিকটা ধরো আরেকটা লাইন রয়েছে, তাহলে আমি এটা 1 2 3 4 করে নিলাম। তাহলে আমি যত এই দিকে যাব তত কী হবে, দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে আমার কী বাড়বে, পরিবহন খরচটা বাড়বে, তাই তো। একই রকমভাবে যদি বাজারের ক্ষেত্রে যদি যাই, একই রকমভাবে এটা আসবে। তাহলে এর ক্ষেত্রেও কী হবে না, যত বাড়বে এদিকে তত তার পরিবহন খরচ বাড়বে, দূরত্বের সঙ্গে সঙ্গে পরিবহন খরচটা বাড়বে। তাহলে এই যে ধারণাটাকে তিনি কি বলেছেন যে পরিবহন খরচটা সবসময় একটা সমান একটা রেখাই থাকবে, সেই রেখাটাকে তিনি বলেছেন কি আইসোটিম, ঠিক আছে। কি রেখা বলেছেন, আইসোটিম রেখা বলেছেন। আইসোটিম কাকে আইসোটিম রেখা বলা হয় না, এটি হলো একটি সম পরিবহন ব্যয় রেখা। যে সম পরিবহন ব্যয় রেখা কাঁচামাল এবং যে বাজার তার মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বের যে পরিবহন ব্যয়টা সেটা সমান পরিবহন ব্যয়কে নির্দেশ করে। বোঝা গেল। তাহলে আইসোটিমকে আমরা এক কথায় কি বলবো না, কাঁচামালের পরিবহন এবং উৎপাদিত পণ্যের যে পরিবহন ব্যয়টা, সেই পরিবহন ব্যয়টা কী হবে, সমান হবে। বোঝা গেল। কাঁচামাল এবং উৎপাদিত পণ্যের যে পরিবহন ব্যয়টা, সেই পরিবহন ব্যয়ের উপর ভিত্তি করে যে আমাদের একটা রেখা টানবো যেটা সমান হবে, সেটাকে বলছি কি আইসোটিম। বোঝা লাগলো। আর বেশি সময় লাগবে না, আর জাস্ট 10 মিনিটও লাগবে না, ক্লাস শেষ। তাহলে এইটাকে আমরা কি বলছি, আইসোটিম বলছি। এরপরে দেখো আরেকটা যেটা রয়েছে আইসোডাপেন। এই দুটো খুব ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন 2 নম্বরের জন্য, একটা হচ্ছে আইসোটিম আর একটা আইসোডাপেন। এই জন্য তোমাদের পরে বললাম, শেষের দিকে বললাম, বোঝা যাচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলছি, আইসোটিম বলছি। আর আইসোডাপেন আর একটা কনসেপ্ট রয়েছে, সে তাহলে আইসোডাপেন কোনটাকে বলছি না, এই যে দুটো যে আমরা চক্রাকারে যে টানলাম বৃত্ত, এই দুটো বৃত্ত যখন যেখানে ছেদ করছে, এখানে ছেদ করেছে তো, আচ্ছা নেক্সট কোথায় করেছে, এখানে করেছে, আচ্ছা এখানে করেছে, এখানে আছে, আর এদিকেও ধরো এখানে আছে, তাই তো। তাহলে এইটাকে যখন আমরা এদিকেও থাকবে, তার সেরকম এদিকেও থাকবে, তাহলে এটাকে যখন আমরা কি করব, একটা এই রেখাগুলো যেখানে টাচ করেছে সেই রেখাগুলোকে যখন আমরা যুক্ত করব, এরকমভাবে যুক্তটা হবে, সেটা কেমন হবে, একটা ডিম্বাকৃতি হবে বা উপবৃত্তাকৃতি হবে। এটা একটু গেবড়ে গেল, অনেকগুলো একসঙ্গে দেখালাম বলে, ঠিক আছে। মানে এই যে যেখানে টাচ করছে এই দুটো রেখা, এই দিকের গোলটা আর ওই দিকের গোলটা, যেখানে টাচ করছে সেই টাচগুলোকে একটা আমরা লাইন দিয়ে টানবো, একটা যোগ করবো, সেটা হচ্ছে উপবৃত্তাকার হবে। সেই উপবৃত্তাকারটাকে বলা হয় কি আইসোডাপেন। বুঝা গেল, তাকে বলা হয় কি আইসোডাপেন। তাহলে আইসোডাপেন কাকে বলবো আমরা না, কাঁচামাল পরিবহন ব্যয় এবং কি বললাম, হ্যাঁ কাঁচামাল পরিবহন ব্যয়ের আইসোটিম, এবং যে বাজারের ক্ষেত্রে যে দুটো লাইনটা আমরা যে আইসোটিম রেখা হলো, সেই আইসোটিম রেখাকে আমরা যখন একটা যুক্ত করব, ঠিক আছে, সেটাকে বলছি কি আমরা
আইসো ডাপেন। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে শর্ট প্রশ্ন আসে যে কোনটা বৃত্তাকার, আইসোটিম না আইসোডাপেন? আইসোটিম বৃত্তাকার, বৃত্তাকার বাজারে আসবে, আর আইসোডাপেনটা কেমন হবে? উপবৃত্তাকার হয়ে যাবে। তার যে এরিয়াটা হবে পরিবহন খরচের ক্ষেত্রে সেটা কেমন হবে? উপবৃত্তাকার হয়ে যাবে। ক্লিয়ার? এই দুটো প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য, আইসোটিম আর আইসোডাপেন। ক্লিয়ার এখান পর্যন্ত তাহলে সবারই? তাহলে আজকের ক্লাস এখান পর্যন্তই থাক। আশা করছি তোমরা সব বুঝতে পারছো। আর যদি না বুঝতে পারো, কোন জায়গাটা বুঝতে পারো না, একবার কমেন্ট করে সবাই জানাও। ওকে, আজকে এর পর্যন্তই থাকলো। ধন্যবাদ সকলকে। সবাই মোটামুটি ভিডিওটি লাইক এবং শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডের সঙ্গে। ধন্যবাদ, নমস্তে।